পানি সম্পদ সম্পর্কে আলোচনা রয়েছে বাংলাদেশের এই কৃষি সম্পদের মধ্যে। এর বাইরে রয়েছে বাংলাদেশের মৎস্য সম্পদ সম্পর্কে আলোচনা। এরপর উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান, বিভিন্ন পণ্য উৎপাদনে বা কৃষি পণ্য উৎপাদনে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনে অবস্থান। ওকে, 10 তারিখ। তো এই জিনিসগুলো আমরা দেখব। চলেন শুরু করা যাক। মৎস্য, কৃষি, এরপর পানি সম্পদ, বনজ সম্পদ সবকিছুই বাংলাদেশের কৃষির মধ্যে পড়বে। চলেন তাহলে শুরু করা যাক। থ্যাংক ইউ। বাংলাদেশের কৃষি সম্পদ, প্রথমে যেটা লিখবেন একেবারে শুরুতে যেটা লিখবেন, কৃষি খাতে মানে অর্থনীতিতে কৃষি খাতের অবদান 2022-23 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, যেটা কৃষি শুমারি অনুযায়ী তথ্য বলেন বা অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী তথ্য বলেন, দুটা একটু ভিন্ন ভিন্ন। তো প্রথমেই আমরা লিখব অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী অর্থনীতিতে কৃষি খাতের অবদান। আমরা লিখছি হলো বাংলাদেশের কৃষি অর্থনীতিতে কৃষি খাতের অবদান। তো অর্থনীতিতে কৃষি খাতের অবদানের শুরুতে লিখবেন জিডিপিতে কৃষি খাতের অবদান 11.20%। জিডিপিতে কৃষি খাতের অবদান 11.20%। জিডিপিতে কৃষি খাতের অবদান 11.20%। এরপর লিখবেন কৃষি খাতের প্রবৃদ্ধি। অর্থনৈতিক সমীক্ষা 2023-এ কৃষি খাতের প্রবৃদ্ধি এসেছে 2.61%। কৃষি খাতের প্রবৃদ্ধি প্রবৃদ্ধি 2.61%। এটা হলো কৃষি খাতের প্রবৃদ্ধি। আর কৃষি খাতের প্রবৃদ্ধির পরে আরেকটা যেটা লিখতে পারেন সেটা হলো কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 45.33%। কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 45. কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 45.33%। এই তিনটা তথ্য হলো বা অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য অনুযায়ী। অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য অনুযায়ী শতকরা এই খাতের আয় বৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি। গত বছরের তুলনায় এই বছর শতকরা আয় বৃদ্ধির হারকে বলা হয় প্রবৃদ্ধি। এরপরে দেখেন বাংলাদেশের কৃষি শুমারি অনুযায়ী কিছু তথ্য লিখব। তার আগে কৃষি শুমারি সম্পর্কে একটু লিখে নিই। বাংলাদেশের কৃষি শুমারি, এই তিনটা তথ্যই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষি শুমারি অনুষ্ঠিত হয় সর্বশেষ 2019 সালে। কৃষি শুমারি অনুষ্ঠিত হয় সর্বশেষ 2019 সালে। কৃষি শুমারি 2019, এটার কিছু তথ্য আমরা লিখবো। তার আগে কৃষি শুমারি সম্পর্কে লিখে রাখেন যে বাংলাদেশে এ যাবৎকালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে 6 বার। এটা কৃষি শুমারি 2019-এর তথ্য লেখার আগে লিখে রাখেন যে বাংলাদেশে এ যাবৎ কৃষি শুমারি হয়েছে 6 বার। এ যাবৎ শুমারি অনুষ্ঠিত হয় 6 বার। আর সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 2019 সালে এবং সর্বপ্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1960 সালে এবং দ্বিতীয়বার হয় 1977 সালে, তৃতীয়বার হয় 1983-84 সালে, পরেরটা হয় 1996 সালে, পরেরটা হয় 2008 সালে এবং সর্বশেষ কৃষি শুমারি হয় 2019 সালে। তো লেখেন যে প্রথম কৃষি শুমারি
বাংলাদেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1960 সালে, দ্বিতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1977 সালে, তৃতীয় কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1983-84 সালে। গ্রাম শহরে একযোগে 1983-84 সালে একটা কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। এরপরে বাংলাদেশে কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1996, 2008 এবং 2019 সালে। 1996 সাল, 2008 সাল এবং 2019 সালে সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। এই হলো বাংলাদেশে অনুষ্ঠিত কৃষি শুমারির পরিসংখ্যান। এখন আসেন কৃষি শুমারি 2019 সবগুলা লাগবে না? সবগুলা লাগবে না, শুধু তারিখগুলো, সালগুলো মনে রাখতে হবে। বাংলাদেশের প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে, বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কবে, এই তথ্যগুলো পরীক্ষায় এসেছে। হ্যাঁ, এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর একটা কথা লিখে রাখেন, সেটা হলো বাংলাদেশের লিখছেন, এর মধ্যে একটা কথা লিখে রাখেন, কৃষি শুমারি 2019। এই কৃষি শুমারি 2019-এর তথ্য যেটা লিখবেন সেটা হলো এই কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 9 থেকে 20 জুন 2019। কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 9 থেকে 20 জুন 2019 এবং এই কৃষি শুমারির রিপোর্ট প্রকাশিত হয় 27 ডিসেম্বর 2022। এই কৃষি শুমারির রিপোর্ট প্রকাশিত হয় 27 ডিসেম্বর 2022 এবং এই কৃষি শুমারি সম্পর্কে আরেকটা তথ্য যেটা লিখবেন যে এই কৃষি শুমারির স্লোগান পরীক্ষায় আসে যে সর্বশেষ কৃষি শুমারির স্লোগান কোনটি? কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, এটা হলো এই কৃষি শুমারির স্লোগান। এই কৃষি শুমারির স্লোগান কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, এটা হলো কৃষি শুমারির স্লোগান। এখন আসেন এই কৃষি শুমারির গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যে তথ্যগুলো পরীক্ষা আসে। অর্থাৎ এই কৃষি শুমারি অনুযায়ী খানার সংখ্যা 3,55,00,000। খানা মানে হলো পরিবার সংখ্যা, অর্থাৎ যারা এক রান্নায় বা এক চুলায় বা একই পাতিলের খাবার খায়, এই ধরনের যারা, তাদেরকে বলা হয় একটা পরিবার বা একটা খানা। এই মোট খানার সংখ্যা বা মোট পরিবারের সংখ্যা কৃষি শুমারি অনুযায়ী। এই কৃষি শুমারির গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এগুলো। এইটা এবং অর্থনৈতিক সমীক্ষার তথ্য দুইটা কিন্তু মিলবে না। হ্যাঁ, খানার সংখ্যা 3,55,00,000, যেখানে ওই পাশে খানার সংখ্যা আছে 4,10,00,000। তো এই তথ্য দুইটা কিন্তু মিলবে না। এইখানে লিখবেন খানার সংখ্যা 3,55,00,000, খানার সংখ্যা 3,55,00,000। যেখানে আমাদের জনশুমারি বা অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী খানার সংখ্যা দেয়া আছে 4 কোটি, যেখানে খানার সংখ্যা দেয়া আছে 4,10,00,000 আর এইখানে আছে 3,55,00,000। 3,55,00,000 এইটা হলো কৃষি শুমারি অনুযায়ী। বাট 4,10,00,000 দেয়া আছে অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী দেয়া আছে খানার সংখ্যা 4,10,00,000। এটা জাস্ট শুধু আপনাদের মনে রাখার স্বার্থে এই তথ্যটা এখানে লাল কালিতে লিখে রাখলাম। এটা হলো খানার সংখ্যা কৃষি শুমারি অনুযায়ী 3,55,00,000। খানা মানে হলো পরিবার সংখ্যা। যেহেতু এই জরিপটা 2019 সালে অনুষ্ঠিত হয়েছে, তাই সেই অনুযায়ী এই পরিমাণটা ছিল 3,55,00,000, যেটা বর্তমানে হলো 4,10,00,000। এরপরে আরেকটা লেখেন যে কৃষি পেশায় নিয়োজিত লোক সংখ্যা। এটা কোন তথ্য? কৃষি শুমারি 2019-এর
গুরুত্বপূর্ণ তথ্য। এটা কিন্তু মাথায় রাখেন, এইটার অর্থনৈতিক সমীক্ষার তথ্য মিলবে না। এটা হলো কৃষি শুমারি 2019-এর গুরুত্বপূর্ণ তথ্য। এইখানে খানার সংখ্যা আছে 3,55,00,000, যেখানে অর্থনৈতিক সমীক্ষা 2023-এ খানার সংখ্যা আছে 4,10,00,000। এরপরে আরেকটা কথা যেটা লিখবেন, কৃষিতে নিয়োজিত শ্রম শক্তি 47.48%। কৃষিতে নিয়োজিত শ্রম শক্তি। কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 48.48%। এটা কি অনুযায়ী? অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি 47.48%। আর একটা কথা লিখে রাখবেন, সেটা হলো বাংলাদেশের ভূমিহীন জনসংখ্যা 8.02%। বাংলাদেশে এই কৃষি শুমারি অনুযায়ী ভূমিহীন জনসংখ্যা 8.02%। এটা হলো ভূমিহীন জনসংখ্যা। বাংলাদেশে ভূমিহীন জনসংখ্যা 8.02%। আর লিখবেন কৃষি জমি আছে 2,29,00,000 একর। এই জরিপ অনুযায়ী বাংলাদেশে কৃষি জমির পরিমাণ 2,29,00,000 একর। এটা পরীক্ষার প্রশ্ন এসেছিল বিসিএসে। 2,29,00,000 একর। প্রশ্ন এটা আসেনি, বিসিএস পরীক্ষার প্রশ্নটা এসেছিল বাংলাদেশের মোট আবাদযোগ্য ভূমির পরিমাণ কত। আবাদযোগ্য ভূমি আর কৃষি জমি কিন্তু এক না। কৃষি জমি আছে অনেকগুলো, বাট এর মধ্যে বহুগুলো আছে পানির অভাবে আবাদযোগ্য নেই। তো এখানে লিখবেন যে আবাদযোগ্য জমির পরিমাণ 2,01,57,000 একর। কৃষি জমি এই পরিমাণ, বাট এর মধ্যে আবাদযোগ্য জমি আছে 2,01,57,000 একর। এটা হলো বাংলাদেশের আবাদযোগ্য জমির পরিমাণ, যেটা হেক্টরে দাঁড়ায় হলো 80.30 হেক্টর। হেক্টরের সংখ্যাটা লিখে রাখবেন, 80.30 হেক্টর। 80.30 হেক্টর। এটা হলো আবাদযোগ্য জমির পরিমাণ। একরে হলো 2,01,57,000 একর। এরপরে এখানে আর দুইটা কথা লিখে রাখতে পারেন। সর্বোচ্চ ভূমিহীন খানা আছে ঢাকা বিভাগে এবং সর্বোচ্চ মৎস্যজীবী খানা আছে বরিশাল বিভাগে। খানার যে পরিমাণটা আমরা লিখেছি, খানার পরিমাণের মধ্যে আবার দুই ধরনের প্রকারভেদ হয়। এটা কৃষি থেকে প্রশ্ন আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য। এটা লিখে রাখেন যে সর্বোচ্চ ভূমিহীন খানা, অর্থাৎ ভূমিহীন লোকজন বা ভূমিহীন পরিবারের সংখ্যা বেশি হলো ঢাকা বিভাগে। সর্বোচ্চ ভূমিহীন খানা আছে ঢাকা বিভাগে। আরেকটা লিখবেন যে সর্বোচ্চ মৎস্যজীবী খানা এটা আছে হলো বরিশাল বিভাগে। এই গেল তথ্য। তো এরপরে যেটা লিখবেন সেটা হলো অর্থনৈতিক সমীক্ষা এবং কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ অনুযায়ী উৎপাদনে দেশের জেলাগুলোর অবস্থান বা ফসল উৎপাদনে জেলাগুলোর অবস্থান। এটা লিখবেন অর্থনৈতিক পরিসংখ্যান মানে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ অনুযায়ী উৎপাদনে জেলাগুলোর অবস্থান বা উৎপাদন অনুযায়ী জেলা ভিত্তিক অবস্থান। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2019, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2019 না সরি 22, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022, পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী উৎপাদনের শীর্ষ জেলা।
এটা লেকচার শিটের তথ্যটার আর এই তথ্যের মধ্যে একটু পার্থক্য হতে পারে, কারণ এই ভেরিয়েশনটা হওয়ার কারণ হলো এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে এই বছরের শুরুর দিকে, কিন্তু লেকচার শিটটা করা একেবারে বছরের শেষের দিকে, গত বছরের, যার কারণে একটু পার্থক্য হতে পারে। এই ব্যাপারটা একটু আপনারা কারেকশন করে নেবেন নিজ দায়িত্বে কোনো কিছু না মিললে। উৎপাদনের শীর্ষ জেলা, ধান এবং মাছ উৎপাদনের শীর্ষ জেলা হলো বর্তমানে ময়মনসিংহ। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। ধান এবং মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, বর্তমানে মৌলভীবাজার। আলু উৎপাদনের শীর্ষ জেলা বর্তমানে বগুড়া, আগে যেটা ছিল মুন্সিগঞ্জে, বর্তমানে আলু উৎপাদনের শীর্ষ জেলা হলো বগুড়া। তামাক উৎপাদনের শীর্ষ জেলা বর্তমানে কুষ্টিয়া। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া। এরপর সুতা উৎপাদনের জন্য যে রেশম হয়, সেই রেশম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী। আম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ দুইটা যৌথভাবে এটা রাজশাহীকে লেখা হয় পরিসংখ্যান বর্ষগ্রন্থে। আম উৎপাদনের শীর্ষ জেলা হয় রাজশাহী। এরপরে আর যেটা লিখতে পারেন সেটা হলো রাবার উৎপাদনের শীর্ষ জেলা কক্সবাজার। রাবার উৎপাদনের শীর্ষ জেলা কক্সবাজার এবং ইক্ষু উৎপাদনের শীর্ষ জেলা নাটোর। রাবার উৎপাদনের শীর্ষ জেলা কক্সবাজার। ইক্ষু বা আখ উৎপাদনের শীর্ষ জেলা হলো নাটোর। আর যেটা লিখবেন এখানে সেটা হলো তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ। যেগুলো পরীক্ষায় এসেছে শুধু এগুলো। রুটির ঝুড়ি হলো এইটা ঠাকুরগাঁও, এটাকে বলা হয় রুটির ঝুড়ি, অর্থাৎ যেখানে বেশি গম উৎপাদিত হয়, গম দিয়ে রুটি বানায় তো, এই জন্য যে এলাকায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় এই এলাকাকে বলা হয় রুটির ঝুড়ি। দুইজন লোক কমে গেল, কারণ কি বলেন? ওই যে ফিরে আসছে আবার, এক পলকের মধ্যে বলতে বলতে তারা ফিরে আসছে। তো যেটা আমরা বলছিলাম, ইক্ষু হলো নাটোর আর তুলা উৎপাদনের শীর্ষ জেলা হলো ঝিনাইদহ। আমি আবারও বলছি, লেকচার শিটের কোনো জায়গায় যদি না মিলে তাহলে ওই জায়গায় এই জায়গাটা দেখে, এই ভিডিওটা দেখে আপনারা কারেকশন করে নেবেন, কারণ এই তথ্যগুলো প্রতিনিয়তই পরিবর্তন হয়। এরপরে যেটা লিখবেন সেটা হলো 2022-23 অর্থ বছরে, আর কি গত অর্থ বছরে 2022-23 অর্থ বছরে কৃষিতে ভর্তুকি দেওয়া হয়েছিল 16,000 কোটি টাকা এবং কৃষিতে বরাদ্দ দেওয়া হয়েছে 42,108 কোটি টাকা, যেটা কৃষির বা মোট কৃষির হলো মোট বাজেটের 6.2%। এই তথ্যটা লিখে নেন। কৃষিতে ভর্তুকির পরিমাণ 16,000 কোটি টাকা, যেটা এখনো বরাবরই রাখা হয়েছে। কৃষিতে, এটা কিন্তু গত বাজেটের, কৃষিতে ভর্তুকির পরিমাণ, ভর্তুকির পরিমাণ 16,000 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি কোথায়? বাজেটে। বাজেটে কৃষিতে ভর্তুকির পরিমাণ, এবং বাজেটে কৃষিতে বরাদ্দ দেওয়া হয়েছে 42,108 কোটি টাকা, যেটা মোট বাজেটের 6.2%। বরাদ্দ 42,108 কোটি টাকা, যেটা মোট বাজেটের 6.2%। 6.2% হলো মোট বাজেটের অংশ। গেল এটা একটা অংশ। এরপরে আসেন আরেকটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হলো উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান। উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান।
উৎপাদনে বিশ্বে উৎপাদনের বিশ্ব অবস্থানের মধ্যে 1 নম্বরে লিখবেন বাংলাদেশ বিশ্বে প্রথম হলো পাট উৎপাদনে। পাট এবং ইলিশ এই দুই জিনিস উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। পাট এবং ইলিশ এই দুই জিনিস উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো প্রথম। এবং ধান উৎপাদনে সবজি, পেঁয়াজ, ধান, মাছ এগুলো উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়। সবজি, পেঁয়াজ, ধান, মাছ এগুলো উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়। সবজি, পেঁয়াজ, ধান, মাছ এগুলো উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বের তৃতীয়। এবং ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ অবস্থান হলো চতুর্থ। আর ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। ছাগল উৎপাদনে চতুর্থ। এখানে ব্র্যাকেটে শুধু একটা কথা লিখে নেন, বাংলাদেশের শ্রেষ্ঠ ছাগলের জাত হলো যমুনাপাড়ি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল। যমুনাপাড়ি ছাগল বা এই ছাগলেরই আরেকটা নাম হলো, বাংলাদেশের উন্নত জাতের ছাগলের জাত হলো যমুনাপাড়ি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল গোল্ড ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল। আর এই ছাগলের চামড়াকে বলা হয়, এই ছাগলের চামড়াকে, ইন্ডিয়া হলো পাট রপ্তানিতে বিশ্বে প্রথম, উৎপাদনে হলো বাংলাদেশ প্রথম। ইন্ডিয়া হলো রপ্তানিতে প্রথম। এইখানে লেখেন রুটির ঝুড়ি কোথায়? দিনাজপুর পাই অনেক জায়গায়, না দিনাজপুর পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ হলো এটা ঠাকুরগাঁওয়ে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, আর এই কারণে ঠাকুরগাঁওকে বলা হয় রুটির ঝুড়ি। যেখানে গম বেশি উৎপাদিত হয় তাদেরকে রুটির ঝুড়ি বলা হয়। তো যমুনাপাড়ি ছাগল বা ব্ল্যাক বেঙ্গল ছাগল এইটা হলো বাংলাদেশের সবচেয়ে উন্নত জাতের ছাগল। এবং এই ছাগলের চামড়াকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। এইটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল, কুষ্টিয়া গ্রেড। ব্ল্যাক বেঙ্গল গোল্ড জাতের ছাগলের চামড়াকে কি বলা হয়? এটাকে বলা হয় কুষ্টিয়া গ্রেড। এরপরে লিখবেন আলু উৎপাদনে বাংলাদেশ ষষ্ঠ এবং আম ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ হলো অষ্টম। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, আর হলো আম, পেয়ারা এইগুলো উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। এবং চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো নবম। আর সামগ্রিকভাবে কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান হলো 21তম। সামগ্রিকভাবে কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান হলো 21তম। এই হলো মোটামুটি কৃষি সংক্রান্ত পরিসংখ্যান। এখানে আরেকটা পরিসংখ্যান লিখে রাখবেন, সেটা হলো বাংলাদেশের মৎস্য উৎপাদনের পরিসংখ্যান এবং বাংলাদেশে ইলিশ উৎপাদনের পরিসংখ্যান। তারপরে আমরা যাব গুরুত্বপূর্ণ কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠানের এব্রিভিয়েশন গুলো দেখব। এইখানে লেখেন মৎস্য সংক্রান্ত পরিসংখ্যান। মৎস্য পরিসংখ্যান যেটা আছে তার মধ্যে প্রথমে লিখবেন বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদনে, স্বাদু পানি মাছ ও চাষের মাছ উৎপাদনে, চাষের মাছ উৎপাদনে স্বাদু পানির মাছ ও চাষের মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো বর্তমানে তৃতীয়। আর সামুদ্রিক মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বর্তমানে বিশ্বে 25তম। সামুদ্রিক মাছ উৎপাদনে স্বাদু পানির মাছ স্যার চা আপডেটে 11 দেয়া আছে বইয়ে, না চা নবমী আপডেট কোনটা, সর্বশেষ আপডেট কোনটা বলেন, কত সালের আপডেট?
এখন পর্যন্ত বাংলাদেশ নবমী 11তমতে যায়নি। স্বাদু পানির মাছ এবং চাষের মাছ উৎপাদনে বিশ্বের তৃতীয়। এরপরে আরেকটা যেটা লিখবেন যে বাংলাদেশ সামুদ্রিক মাছ উৎপাদনে বিশ্বে 25তম। সামুদ্রিক মাছ উৎপাদনে বিশ্বে 25তম। এরপর ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। এখন আসেন এই ইলিশ সম্পর্কে, তাহলে 2-3টা তথ্য যা বারবার পরীক্ষায় এসেছে সেইগুলো লিখব ইলিশ সম্পর্কে। এর মধ্যে প্রথম লিখবেন 23 সেন্টিমিটারের ছোট পোনা মাছকে বলা হয় জাটকা বা জাটকা ইলিশ। হ্যাঁ, এবং আরেকটা তথ্য লিখবেন বিশ্বে ইলিশ উৎপাদনের 86% বাংলাদেশে উৎপাদিত হয়। বিশ্বে মোট যা ইলিশ উৎপাদিত হয় তার 86% ইলিশ উৎপাদিত হয় বাংলাদেশে। এবং দ্বিতীয় তথ্যটা লিখবেন যে বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান 1%। বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান 1%। আর জাটকা বলা হয় 23 সেন্টিমিটারের ছোট মাছকে। জাটকা বলা হয় 23 সেন্টিমিটার এর ছোট মাছকে। আরো একটা তথ্য লিখে রাখেন, সেটা হলো বাংলাদেশে ইলিশের অভয়ারণ্য আছে 6টি। অভয়ারণ্য বলতে অভয় আশ্রম। আর প্রজনন ক্ষেত্র আছে ইলিশের 4টি। ইলিশের অভয় আশ্রম আছে 6টি এবং ইলিশের প্রজনন কেন্দ্র আছে মোট 4টি। এরপর আরো একটা তথ্য লিখে রাখেন, ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয় মার্চ মাস এবং অক্টোবর মাসে। ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয়। চাষ করতে কোনো টাকা লাগে না, তাহলে ইলিশের দাম এত বেশি কেন? এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। এটা আসলে একটা সিন্ডিকেট সিস্টেম বাংলাদেশে। ইচ্ছা মতো তারাই দাম বাড়ায়, তারাই করে, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। এই সিন্ডিকেটটাই। ইলিশকে তো আর কেউ খাওয়ায় না, পালে না, পোষে না। ইলিশ এমনি নিজে নিজেই সমুদ্র থেকে আসে নদীর মোহনায় এবং এইখানে ডিম পারে এবং সেই ডিম থেকে মাছ হয়। তো তারপরও কেন ইলিশের দাম এত কেন হবে, এটা আসলেই একটা প্রশ্ন। যাই হোক, এরপরে যেটা লিখবেন সেটা হলো ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয় বছরে 2 বার। ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয় 2 বার। একবার মার্চ মাসে আর একবার অক্টোবর মাসে। 2 বার, প্রত্যেকবার 22 দিন করে ইলিশ ধরায় অবরোধ আরোপ করা হয়। একটা মার্চ মাসে আর একটা অক্টোবর মাসে। নাসিম সমদ্দারকে নাসিম কোনভাবে দিয়ে দিচ্ছি ওই তথ্যটা 19 সমস্যা নেই, 15 দিয়ে দিলে ঠিক আছে, সমস্যা নেই। এখন